हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के আমরা আবার একটা ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট যে এক্সাম হতে চলেছে, সেই আগামী আপার প্রাইমারি টেটকে টার্গেট রেখে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা আজকে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে 30 নাম্বার থাকে সেখানে যে টপিকগুলো রয়েছে তোমরা আশা করি সকলে দেখেছো যে সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমি ক্লাসগুলো তোমাদের করাচ্ছি। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4 এবং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা যে কোনো টিচিং রিলেটেড এক্সাম বলো সেখানে এই টপিকটা থেকে প্রশ্ন আসে এবং এই থিওরিগুলো অবশ্যই জানা দরকার। যেটা হচ্ছে আজকের টপিক, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ যে থিওরিটা অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পেঁয়াজের যে তত্ত্ব। তো দেখো, এই যে পেঁয়াজের তত্ত্ব, ভাইগটস্কি তত্ত্ব, কোয়েলবার্গের তত্ত্ব বা বুদ্ধি ইন্টেলিজেন্সের যে তত্ত্বগুলো রয়েছে সেই সমস্ত তত্ত্ব আমি এক এক করে করাবো এবং ধীরে ধীরে করাবো সমস্ত টপিকগুলো। তো অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, সাথে সাথে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। আর কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বারবার কিন্তু বলতে ইচ্ছা করে না, কিন্তু সকলে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই শেয়ার করতে পারো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে। কারণ তোমরা তো সকলে জানো যে অ্যাজ এ টিচার, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডার সমস্ত দিক থেকে সাহায্য করার চেষ্টা করে। তো আমি তোমাদের পাশে আছি, তোমরাও কিন্তু চ্যানেলের পাশে থাকো। আর এই যে ক্লাসগুলো দেখছো অবশ্যই আমি প্লেলিস্ট তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা চ্যানেলে তোমরা ভিজিট করলে সেখানে আপার প্রাইমারি টেট যে সিডিপি ক্লাস, আপার প্রাইমারি টেট যে বেঙ্গলি, ইংরেজি, ম্যাথস সমস্ত টপিক ওয়াইজ যে প্লেলিস্ট সেটা করা রয়েছে সাবজেক্টের। আর সকলে কিন্তু মানে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে তত্ত্বটা একদম পুরো থিওরিটা জানবো এবং সকলে ধৈর্য সহকারে দেখো, কারণ অনেকগুলো পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজের যে ডিটেলস আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব। তাই চ্যানেলের পাশে থেকে নিয়ে সমস্ত ভিডিওটা দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। অবশ্যই বুঝতে অসুবিধা হলে জানাবে কমেন্ট বক্সে, আমি আবার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করা যাক। যে ক্লাস সেটা হচ্ছে পেঁয়াজের যে থিওরি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানা দরকার যে এই পিয়াজেট কে। তো দেখো, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জিন পিয়াজেট 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি একজন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ। তিনি প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে তার গবেষণা এবং অবদান অবিস্মরণীয় রেখেছিলেন। অর্থাৎ তার থিওরিটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল না, প্রজ্ঞামূলক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট যে থিওরি সেটার উপরে। পিঁয়াজে মূলত একজন জৈব বিশারদ ছিলেন। এ বিষয়ে তার দক্ষতা প্রজ্ঞামূলক যে বিকাশ, সেই বিকাশের নতুন ধারণা প্রণয়নে বিশেষ প্রভাব বিস্তার করে। তার জন্য পিঁয়াজে নিজে কি বলতেন না, জেনেটিক অ্যাপোস্টোমোলজিস্ট হিসাবে তিনি মনে করতেন। অর্থাৎ ব্যক্তির বিকাশের সাথে, অর্থাৎ আমরা ডেভেলপমেন্ট তো পড়েছি, ডেভেলপমেন্টের যে বিভিন্ন মানে বিষয়গুলো রয়েছে বা ডেভেলপমেন্টের যে ভাগগুলো রয়েছে, যেখানে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট পড়েছি, তারপরে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, তারপরে স্কিল মোটর ডেভেলপমেন্ট, এইগুলো আমরা সব জেনেছি। তো এখানে ব্যক্তির বিকাশের সঙ্গে যিনি প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধানে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে বলা হয় জেনেরিক অ্যাপোস্টোমোলজিস্ট। প্রশ্ন পড়েছে এটা সিটেটে যে নিম্নের কে একজন জেনেরিক অ্যাপোস্টোমোলজিস্ট, অর্থাৎ এখানে উত্তর কী হবে না, পেঁয়াজে। তিনি যুক্তি নির্ণয় অভিজ্ঞার প্রশ্নে শিক্ষার্থীর ভুল উত্তরের কারণ অনুসন্ধানে তিনি উৎসাহ প্রকাশ করেন এবং স্বাভাবিকভাবেই তার মনোযোগ বৌদ্ধিক বিকাশের প্রতি আকৃষ্ট। এটা বৌদ্ধিক বিকাশ হবে, ওকে। আজীবন তিনি প্রজ্ঞামূলক বিকাশের উপর গবেষণায় নিজেকে রেখেছিলেন। তো এতক্ষণ আমরা জানলাম যে পেঁয়াজে কে ছিলেন, তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন। তিনি একজন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ, সুইজারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ সুইজারল্যান্ডে ছিলেন, এবং তিনি একজন জৈব বিশারদ ছিলেন। তিনি জেনেরিক অ্যাপোস্টোমোলজিস্ট নামেও পরিচিত ছিলেন। তো এটা হচ্ছে পেঁয়াজের মোটামোটা আমার অর্থটা আমরা জানলাম। এবার আসছে পেঁয়াজে যে তত্ত্বের সে মৌলিক ধারণাগুলো আমরা জানবো, অর্থাৎ বেসিক অ্যাজাম্পশন অফ পিয়াজেটস থিওরি যেটা। তো দেখো, বিভিন্ন বয়সের শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করে পেঁয়াজে মন্তব্য করেন যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর রয়েছে। প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা আমরা জানবো এবং প্রতিটি স্তরে তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। অর্থাৎ যেভাবে আমরা জেনেছি যে বিকাশ একটার সাথে একটা বিকাশ জড়িত রয়েছে,
কোনো এক ধরনের বিকাশ বা শারীরিক বলো, যেখানে মানসিক বলো বা প্রাক্ষিক বলো, একটা কোনোভাবেই সম্ভব হয় না, একটার সাথে একটা যেমন রিলেটেড, তেমনি এখানে তিনি প্রজ্ঞামূলক বিকাশের যে 4টি স্তরের কথা বলেছেন, সেখানে তার পূর্ববর্তী স্তরের সঙ্গে ভিত্তি করে পরবর্তী যে স্তরটা হচ্ছে সেটা কিন্তু বিকশিত হয়। শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় স্পর্শ, দর্শন, স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ আমরা কি জানি যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি সে কোনো জিনিস স্পর্শ করতে শেখে, দর্শন অর্থাৎ দেখতে শেখে, স্বাদ গ্রহণ করতে শেখে, এভাবে সে জ্ঞান অর্জন বা আহরণ করতে পারে এক এক করে বা একটা একটা করে। পূর্ববর্তী স্তরে অর্জিত সংকেতের ব্যবহার এবং বিমূর্ত চিন্তনের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে পরিণত বয়স পর্যন্ত। অর্থাৎ এখানে মূর্ত বিষয় এবং বিমূর্ত বিষয় এই দুটো জিনিস আমরা জানবো। তো দেখো, তার আগে বলে রাখি যে মূর্ত বিষয় যেগুলো আমরা স্পর্শ করতে পারি, যেগুলো দেখতে পাই, যেগুলো মানে ছোঁয়া, স্পর্শ করা, স্বাদ গ্রহণ করা, যেগুলো অর্থাৎ চোখের পাশাপাশি হয় বা যেগুলো আমরা স্পর্শ স্বাদ গ্রহণ করতে পারি। আর অমূর্ত বা বিমূর্ত বিষয় কোনগুলো? যেগুলো আমরা অনুভব করতে পারি, যেমন লাভ, ভালোবাসা, এগুলো আমরা অনুভব করতে পারি, কারো ফিলিংস নিয়ে, কারো অনুভূতি নিয়ে, এগুলো কি আমরা অনুভব করতে পারি, তাহলে হচ্ছে বিমূর্ত বিষয়। অর্থাৎ যেটাকে আমরা কল্পনা করতে হয় সেগুলো হচ্ছে বিমূর্ত বিষয়। এই সময় ব্যক্তি বিমূর্ত ধারণা এবং বিকল্প সম্ভাবনাগুলিকে মূল্যায়ন করতে সম্ভব হয়। অর্থাৎ প্রথম দিকে শিশু কী করে মূর্ত বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়, অর্থাৎ যেমন এই যে বললাম স্পর্শ, দর্শন, স্বাদ এগুলো করে, এবং আস্তে আস্তে যত তার বয়সটা বৃদ্ধি পেতে থাকে বা এই যে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে 4টি স্তর রয়েছে, একের পর একটা যখন স্তরের দিকে যায়, শেষ পর্যায়ে এসে সে কি বিমূর্ত বিষয়গুলো কল্পনা করতে পারে, চিনতে পারে, বুঝতে পারে, বা বিমূর্ত বিষয়ভাবে সে তার অনুভব বা আচরণটা তার পরিবর্তন ঘটাতে পারে। তো এইভাবে পরবর্তী স্তরের সাথে সাথে একে একে বয়সের সাথে সাথে কি তার প্রজ্ঞার বিকাশ হতে থাকে। পিঁয়াজে তার প্রজ্ঞামূলক তত্ত্বটিকে ব্যাখ্যা করতে গিয়ে কতকগুলি ধারণার কথা উল্লেখ করেছেন বা কয়েকটি ধারণার কথা। এই ধারণাগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে স্কিমা, এবং এটার সাথে যারা টিচিং রিলেটেড এক্সামের সাথে যারা যুক্ত তারা আশা করছি সকলেই এই টার্মটার সাথে পরিচিত, যেটা স্কিমা। তো স্কিমা কী জিনিস? না, স্কিমা একটা কী জিনিস হচ্ছে না, স্কিমা ধারণাটি উদ্ভাবক হলেন কে? মনোবিজ্ঞানী আর্ট বার্টলেট। অর্থাৎ এটা কিন্তু মনে রাখবে যে স্কিমা যে এই যে ধারণা, এটা কে দিয়েছিলেন প্রথমত? এই ধারণাটি উদ্ভাবক হচ্ছেন কিন্তু মনোবিদ আর্ট বার্টলেট। এখানে কিন্তু পেঁয়াজ নয়, এটা কিন্তু মনে রাখবে। তাহলে স্কিমা কি, কী খায়, কী পরে, এটা তো আমাদের জানতে হবে। তো দেখো, স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগ্রহ। অর্থাৎ কোনো একটা মুহূর্তের মধ্যে যদি কোনো একটা বিষয়কে তুমি দেখলে, সেখান থেকে যে জ্ঞান আহরণ করলে বা অর্জিত তথ্যসমূহ যেটা তুমি সংগঠন করতে পারলে তোমার মনের মধ্যে বা তোমার ব্রেনের মধ্যে বা তোমার মস্তিষ্কের মধ্যে, সেটাই হচ্ছে তোমার স্কিমা। অর্থাৎ কোনো মুহূর্তে অর্জিত যে তথ্যসমূহ, সেই তথ্যসমূহের একক সংগ্রহ হচ্ছে স্কিমা। পর মুহূর্তে শিশু যখন নতুন তথ্য আরও আয়ত্ত করতে পারে, তখন তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে যদি একটা শিশু জানলো, সেটা যদি সে হয়তো কী বলবো মানে অল্প পরিমাণে জানলো, তাহলে সেটা তার স্কিমা তৈরি হলো। কিন্তু যত তার মানে বিষয়টা সম্পর্কে আরও যখন তার জ্ঞানটা আহরণ হতে থাকে, তখন তার সেই সাথে সাথে কী হয়, নতুন তথ্যের সাথে সাথে আয়ত্ত করার সাথে সাথে তার কি স্কিমাটাও সম্প্রসারিত হতে থাকে। এইভাবে সমগ্র জীবনব্যাপী ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হতে থাকে। অর্থাৎ কি বলা যায় এক কথায়, যে স্কিমার যে সম্প্রসারিত সেটা একদম জীবনব্যাপী প্রক্রিয়ার মধ্যে একটা পড়ে, বা ব্যক্তি জীবনের সারা জীবনব্যাপী এই স্কিমার সম্প্রসারিত হতে থাকে। অনেক ভুল কিছু ধারণার মধ্য দিয়ে সে অনেক নতুন কিছু শিখতে থাকে এবং বিকাশের যে স্কিমা, সেই স্কিমা সম্প্রসারিত হয়। তাহলে এই স্কিমা যে বললাম, তো এই স্কিমার সম্প্রসারণের 2টি প্রক্রিয়া সক্রিয় হয়, যথা কি একটা হচ্ছে অভিযোজন, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডাপ্টেশন, এবং আরেকটা হচ্ছে সাংগঠনিকরণ, যেটা হচ্ছে অর্গানাইজেশন। তো এবারে আমরা জানবো কি অ্যাডাপ্টেশন কি বা সাংগঠনিকরণ কি, এগুলো আমরা এক এক করে জানবো। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এটার সাথেও আমরা অনেকেই পরিচিত। তাহলে অ্যাডাপ্টেশন বিষয়টা কি না, মানুষের এই সহজাত বৈশিষ্ট্যের ওপর পেঁয়াজে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পেঁয়াজের মতে অভিযোজন 2টি প্রক্রিয়ার সমন্বয়। তাহলে যদি বলে অভিযোজন কয়টি ভাগ ভাগ করে? 2টি। কি কি? একটা হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, এবং আরেকটা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। তাহলে এবার আমরা একটু আগে জানলাম কি অভিযোজন কি বা অর্গানাইজেশন, সাংগঠনিকরণ, এই দুটো আমরা টার্ম জানলাম বা টার্মটা সম্পর্কে পরিচিত হলাম। তো এবারে অভিযোজনের আবার 2টি ভাগ রয়েছে, একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, আর একটা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। তো আমরা জানবো এবারে আত্মীকরণ বিষয়টা কি। দেখো,
আত্মীকরণ বিষয়টা হচ্ছে, আমি এটা বইয়ের লাইন থেকে নিয়েছি, কারণ এই উদাহরণটা একটা মনে হলো যে হ্যাঁ একদম যুক্তিযুক্ত উদাহরণ বা তোমাদের বোঝার জন্য সুবিধা হবে, তাই আমি একদম বইয়ের লাইন থেকে এই উদাহরণটা নিয়েছি। তো দেখো, আত্মীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে, আমরা তো জানলাম যে স্কিমা কি, তাহলে আত্মীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য, চিন্তাধারা বা ভাবের সংযোজন, যার ফলে স্কিমা পরিবর্তন তথা সম্প্রসারিত হয়। অর্থাৎ যেটাই বললাম আমরা, স্কিমা সম্প্রসারিত হচ্ছে, সেটাই বলা হয় আত্মীকরণ। অর্থাৎ যেখানে প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে কোনো নতুন তথ্য বা একটা কুকুর সম্বন্ধে, ধরো একটা শিশু জানছে, সে কুকুর সম্বন্ধে হয়তো বুঝতে পারলো যে কুকুরের 4টি পা রয়েছে, দূরের চোখ রয়েছে, কিন্তু কুকুর যে কালো রঙটা সে দেখেছে, কিন্তু কালো রঙটা সেই স্কিমা সম্বন্ধে জানলো যে হ্যাঁ কালো রঙ রয়েছে, কুকুর 4টা পা, দুটো চোখ এমনি রয়েছে। কিন্তু যখন সে আস্তে আস্তে আরেকটা যখন কুকুরকে দেখলো, তখন সে বুঝতে পারলো কি সেই কুকুরের রঙটা লাল রঙের। তাহলে তার কী হলো, তার চিন্তাধারা বা ভাবের সংযোজন ঘটলো বা একটু পরিবর্তন ঘটলো। তো এই যে যার ফলে স্কিমার পরিবর্তন হচ্ছে বা সম্প্রসারিত, সেটা হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। এখানে উদাহরণটা কী রয়েছে না, এই মুহূর্তে এই যে আমরা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ পড়ছি বা তত্ত্বটা আমরা পড়ছি, এই জ্ঞান ইতিমধ্যে কি আমাদের অর্জিত জ্ঞানে যে স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠন হয়েছে, তার মধ্যে যুক্ত হয়ে স্কিমা কী হচ্ছে, আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ যত আমরা পড়তে পারছি তত আমরা বিষয়টার গভীরে প্রবেশ করছি, এটা হচ্ছে আত্মীকরণ। ওকে, নেক্সট এবার আসছে সহযোজন বা অ্যাকোমোডেশন। তো সহযোজন বা অ্যাকোমোডেশন কী জিনিস না, সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত। অর্থাৎ যখন যেটার প্রয়োজন হবে সেই হিসাবে সেটার পরিবর্তন ঘটাতে হবে, নতুবা কিন্তু নয়। তো এটা হচ্ছে সহযোজন। আত্মীকরণের মধ্যে কি বুঝলাম, যে কোনো একটা বিষয় সম্পর্কে জানছি, সেটা আরও গভীরে প্রবেশ করছি, সেটা হচ্ছে আত্মীকরণ, অর্থাৎ যোগ হয়ে যাচ্ছে। আর সহযোজনের ক্ষেত্রে কী হচ্ছে, নতুন চিন্তা ভাবনা ধারণার এটা কি প্রয়োজন মতো পরিবর্তন করব, সেটা স্কিমার মধ্যে যুক্ত করা হবে, সেটা হচ্ছে মানে সহযোজন। তাহলে পরিবেশের নতুন যে তথ্য বা চিন্তা বিষয় ইত্যাদি যদি বর্তমান স্কিমার পক্ষে সরাসরি গ্রহণ করতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে উক্ত তথ্য, চিন্তা, বিষয় ইত্যাদিকে পরিবর্তনভাবে কি করা যায়, সেটাকে প্রয়োজন মতো কি বলছে, প্রয়োজন মতো পরিবর্তন বা বিন্যস্ত করে স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে যুক্ত করা হয়। আর একেই বলছি সহযোজন। যেমন কঠিন কোনো ধারণা যদি বুঝতে অসুবিধা হয়, উদাহরণের সাহায্যে সেগুলো আমরা সহজে বুঝে নিতে পারি। অর্থাৎ আমাদের প্রয়োজন পড়েছে এখানে যে উদাহরণের দরকার, তাই এটা হচ্ছে কি সহযোজন। তো আমরা এর আগে জানলাম কি, যে অভিযোজন দুটো ভাগ, একটা আত্মীকরণ, একটা সহযোজন। এবারে যে অভিযোজনের সাথে আরেকটা ভাগ ছিল, সেটা হচ্ছে সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন, এটা আমরা জানবো। তো দেখো, সাংগঠনিকরণ টার্মটার সাথে আমরা পরিচিত, যদিও কেউ কেউ রয়েছে, কেউ কেউ নয়, কারণ এটা একটু টার্মটা একটু অন্যরকম। তো দেখা যাক কী রয়েছে। দেখো কি বলছে না, স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠন সমূহ সংগঠিত হয়ে আরও কোনো জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, একেই বলা হয় সাংগঠনিকরণ। অর্থাৎ যেমন টার্মটাও বড়ো, তেমনি তার কাজটাও বড়ো। অর্থাৎ কোনো জটিল কোনো চিন্তা ভাবনা ধারণা যদি মানে আমাদের মনের মধ্যে যদি প্রবেশ করাতে সক্ষম হয়, সেটাই হচ্ছে সাংগঠনিকরণ। যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বই পাঠ করতে গেলে ঠিকমতো বই ধরতে হবে, পাতা উল্টাতে হবে, চোখ সঞ্চালন করতে হবে। এই 3টি সংবেদনচালনমূলক প্রক্রিয়াকে সংগঠিত করে বই পড়ার কাজটি যেমন সম্ভব হচ্ছে, অর্থাৎ কঠিন কঠিন বিষয়গুলোকে সংযুক্ত করে একটা নতুন রূপ ধারণার যে জন্ম নেওয়া বা ধারণা গঠন করা, সেটাই হচ্ছে সাংগঠনিকীকরণ। তাহলে এবারে আসবো, আমরা এটা জানলাম যে স্কিমা কী, অভিযোজন কী, সহযোজন, সাংগঠনিকরণ কী, আত্মীকরণ কী, সহযোজন কী, এগুলো জানলাম। এবার আসছি আমরা প্রজ্ঞামূলক যে বিকাশের কথা আমরা জেনেছিলাম, সেখানে যে 4টা স্তরের কথা আমরা জানলাম, সেই 4টা স্তর সম্পর্কে ডিটেলস তথ্য আমরা জানবো। এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আসে, তাই সকলে ভিডিওটা একদম মন দিয়ে সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, যেগুলো আমি বলছি মন দিয়ে যদি শোনো অবশ্যই বুঝতে পারবে। তো দেখো, প্রজ্ঞামূলক বিকাশের স্তর অর্থাৎ স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা থিওরি রয়েছে। তো জিন পিয়াজেট প্রজ্ঞামূলক বিকাশের আমরা আগেই জেনেছি যে 4টি স্তরের কথা তিনি উল্লেখ করেছিলেন বা বলেছেন। সেই 4টা স্তর কি, একটা হচ্ছে সংবেদনচালনমূলক স্তর বা সেন্সারি মোটর স্টেজ, যার সময়সীমাটা জন্ম থেকে 18 মাস বা 24 মাস, বা কোনো ক্ষেত্রে দেওয়া থেকে জন্ম থেকে 2 বছর। প্রাক সক্রিয়তার স্তর, যেটাগুলো প্রি অপারেশনাল স্টেজ, এটার সময়সীমা হচ্ছে 2 বছর থেকে 7 বছর। তারপরে রয়েছে মূর্ত সক্রিয়তার স্তর, যেটাকে ইংরেজিতে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটার সময়সীমা হচ্ছে 7 বছর থেকে 11 বছর।
এবং নেক্সট রয়েছে 4 নম্বরে যৌক্তিক স্বীকৃতি স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, যার সময়সীমা হচ্ছে 11 বছর থেকে 18 বছর। তো এই যে টার্মগুলো এগুলো পড়ে প্রথমত যে কয়টি ভাগ রয়েছে সেটা, প্রত্যেকটা ভাগের নাম এটাতে ইংরেজি টার্মটাও দেওয়া থাকে যে সেন্সারি মোটর স্টেজের সময়সীমাটা বা বয়সসীমার বা কালটা কত, না বলবে জন্ম থেকে 18 মাস বা 24 মাস বা জন্ম থেকে 2 বছর। তো এখানে কিন্তু বয়সসীমাটা দেওয়া থাকে, আবার টার্মগুলাও দেওয়া থাকে, এবং এই টার্মগুলো ইংরেজিতেও কিন্তু মনে রাখতে হবে। তো আমরা এক এক করে এগুলো জানবো। তো দেখো কী রয়েছে, প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করার পূর্বে এর বিকাশের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ এবং তা জানাটাও কিন্তু প্রয়োজন। তো এই যে 4টা স্তর এটা তো আমরা জানবো অবশ্যই। তো তার আগে জানা যাক এর কিছু বিষয় রয়েছে আরও। তো পিয়াজে এবং ইনহেল্ডার এই দুজন মনস্তত্ত্ববিদ ওনারা 1969 সালে একটি মত দেন। কী মত দেন, না এদের মতে ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রমবিকাশের বিভিন্ন স্তরে যে 4টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে তা হলো পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন, অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স, সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন এবং ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম। ওকে, তো এই 4টা টার্ম কে কে বলেছিল, না পিয়াজে এবং ইনহেল্ডার। তো দেখা যাক এই 4টি প্রক্রিয়া কীভাবে রয়েছে। তো আমরা পরিণমন সম্পর্কে সকলেই অবগত, কারণ বৃদ্ধি বিকাশ এবং পরিণমনে আমরা সকলে জেনেছি। তো দেখো কী রয়েছে, পরিণমন বা ম্যাচুরেশন হলো বলতে বোঝায় কি শারীরিক বিকাশ, বিশেষ করে পেশি এবং স্নায়ুতন্ত্রের বিকাশ। এটা আমরা সকলেই অবগত, কারণ যারা আগের ক্লাসগুলো দেখেছো আশা করছি সকলে বুঝতে পারবে। এখানে দেখো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, পেঁয়াজের মধ্যে এই অভিজ্ঞতাকেও আবার দুভাগে ভাগ করেছেন তিনি। কি বলেছেন, না একটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে বস্তু সম্পর্কে অবহিত হওয়ার জন্য বস্তুর প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা। অর্থাৎ কোনো একটা বস্তু সম্পর্কে যে আমরা জানবো বা বুঝবো বা জানার চেষ্টা করব, সেখানে তার প্রতিক্রিয়াগুলো জানা অবশ্যই দরকার। যেমন দুটি বস্তুকে হাতে নিয়ে কোনটি অন্যটির থেকে অপেক্ষাকৃত ভারী তা ঠিক করা, অর্থাৎ কোনটা হালকা বা কোনটা ভারী সেটা জানার চেষ্টা করা। অর্থাৎ যে চাক্ষুষ দেখলাম বা চোখের মধ্য দিয়ে যেটা দর্শন করে দেখলাম সেটাই শুধু যথেষ্ট নয়, সেটাকে স্পর্শ করে সেটাকে অনুভব করার চেষ্টা করা। এটা হচ্ছে কি প্রথমে যে অভিজ্ঞতাটা বা এক্সপিরিয়েন্সটা রয়েছে। নেক্সট দ্বিতীয়তে রয়েছে কি, না ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, অর্থাৎ ব্যবহার করবো। এবারে ওটা তো জানলাম যে স্পর্শ করি, এবার কি একটি বালক পুঁতি জাতীয় কিছু নিয়ে ওইগুলি ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্তাকারে সাজিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত সম্পর্কে জ্ঞান অর্জন করে। এই ধরনের যে অভিজ্ঞতা জ্ঞান শিশুর প্রজ্ঞা বিকাশে কিন্তু সাহায্য করে। অর্থাৎ যে টার্মগুলো আমরা পড়ছি সেটা কি শিশুর মধ্যে তো ধারণা অর্জন হচ্ছে, আর এই ধারণা অর্জন বা জ্ঞান অর্জনটাই তো আমরা জানি যে প্রজ্ঞার বিকাশ ঘটছে, অর্থাৎ মানসিক বিকাশ ঘটছে বা কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এটা। তো এগুলো হচ্ছে এই অভিজ্ঞতার দুটো দিক বা দুটো ভাগ। এবার নেক্সট আসছে কি সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। তো শিশুর সমাজে অন্যদের নিকট থেকে জ্ঞান অর্জন, মিথস্ক্রিয়া করাকে শিশুর সামাজিক মিথস্ক্রিয়া বলে। ঠিক কথা, একদম কোনো ভুল নয় যে একটা শিশু যখন সে জন্মগ্রহণ করলো তারপরে তার মা বাবার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে, তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে এবং কি এমনকি তার সমাজের কাছ থেকে কি তাদের সাথে সাথে মিথস্ক্রিয়া করছে, জ্ঞান অর্জন করছে, আলোচনা করছে, এভাবে কি তার সামাজিক মিথস্ক্রিয়াটা ঘটছে। যেমন মাতা পিতা শিশুদের বই পড়তে সাহায্য করেন, শিক্ষক শিক্ষার্থীদের বিষয়ের উপর শিক্ষাদান করেন। এইভাবে শিশু সমাজ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জ্ঞান অর্জন করে থাকে বা করে। ওকে, তো কেমন লাগছে ভিডিওটা বা ক্লাসগুলো কেমন লাগছে ডিটেলসে অবশ্যই জানাবে, এবং আমি তো বলবো যে ডিটেলসে বোঝার চেষ্টা করো, নতুবা কিন্তু অনেক সমস্যায় পড়বে। এবার হচ্ছে পরিবেশে প্রজ্ঞা বিকাশে বিভিন্ন মাধ্যমে থাকে, যেমন কি ভারসাম্য, ওটা ওটা টার্মটা ছিল, ঠিক আছে এটা ভুল আছে, ঠিক আছে। এবারে ভারসাম্য বা ইকুইলিব্রিয়ামটা কি, না শিশু সবসময় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ সে নিজেকে সে গুটিয়ে সুটিয়ে রাখার চেষ্টা করে, সবার সাথে যে সবসময় কথা বলবে সেটাও তো যথোপযুক্ত নয়। সে নিজের জগতেই সে সবসময় কি ব্যস্ত থাকে, এবং এই বিষয়গুলো তোমরা অভিজ্ঞতাটা অর্জন করবে তখনই যদি তোমার নিজের পরিবারের মধ্যে কোনো ছোট শিশু বাচ্চা থাকে, তাহলে এই যে বিষয়গুলো আমি বলছি সেটা যদি তোমরা লক্ষ্য করো অবশ্যই তোমাদের মনে থাকবে। যেমন পূর্বোক্ত কী রয়েছে, আত্মীকরণ, সহযোজন বা সাংগঠনিকরণের সাহায্যে কি শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণ করে চলেছে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি শিক্ষার্থীরা বিজ্ঞানের ক্লাসে নতুন কিছু শেখে সেটা তার ক্ষেত্রে কি আত্মীকরণ, ওইগুলি অধ্যয়ন করে, আলোচনা করে এবং গ্রহণ করে সেটা হচ্ছে কি সহযোজন, এবং পরে অন্যান্য বিষয়ের জ্ঞানের সঙ্গে যেমন বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে অধ্যয়ন বা আলোচনা করে সে সম্পর্কে জ্ঞানকে আরও সমৃদ্ধ করছে, অর্থাৎ একটার সাথে একটা বিষয়ে যে সংযোগ রক্ষা করছে সেটা হচ্ছে কি সাংগঠনিকরণ। তো
তো পরবর্তী ক্লাসে সে আরও কী করে নতুন কিছু শেখে এবং একইভাবে আত্মীকরণ সহযোজনা এবং সাংগঠনিকরণের মাধ্যমে জ্ঞানের বৃদ্ধি ঘটায়। এভাবে শিক্ষার্থীর ভারসাম্য বজায় রেখে চলে, যার ফলে প্রজ্ঞার বিকাশে সম্ভব হয়। ওকে, এরপর আমরা প্রত্যেকটা যে স্তর, যে 4টি স্তর, সংবেদনচালকমূলক স্তর, অমূর্ত বা বিমূর্ত সক্রিয়তা, অমূর্ত সক্রিয়তা বা কংক্রিট অপারেশনাল স্টেজ, এই ফর্মাল অপারেশনাল স্টেজ, এগুলো আমরা এক এক করে যে 4টা স্তর সেটা আমরা জানবো। তো প্রথম যে স্তর সেটা হচ্ছে সংবেদনচালকমূলক স্তর। ইংরেজিতে কি বললাম না, সেন্সরি মোটর স্টেজ, যার সময়সীমা হচ্ছে জন্মকাল থেকে 2 বছর বা জন্ম থেকে 18 মাস বা 24 মাস। এই বয়সী শিশুরা দেহ সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রক্রিয়া করে, যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে। প্রশ্ন পড়ে এই টার্মটা থেকে যেটা আমি দাগ দিলাম, যে সংবেদনচালক স্তরে শিশুর প্রজ্ঞার বিকাশ কিভাবে ঘটে না, বলবে শিশুরা দেহ সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে জ্ঞানের বিকাশ ঘটাতে বা প্রজ্ঞার বিকাশ ঘটাতে সম্ভব হয়, যার সময়সীমা 2 বছর, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। সেই জন্য এই স্তরের নামকরণ করা হয় সংবেদনচালকমূলক স্তর, অর্থাৎ সংবেদনশীলভাবে শিশুরা প্রজ্ঞার বিকাশ ঘটাতে সক্ষম হয় এই স্তরে। এই স্তরের তাৎপর্যপূর্ণ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যায়, যেগুলো নিম্নে আমরা এক এক করে জানব। যেমন আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজম। তো এই আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজম কী জিনিস না, শিশু নিজের জগতে বাস করে, অর্থাৎ সে ইগোসেন্ট্রিক হয়, নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে, অর্থাৎ সে সবসময় নিজের নিয়ে ভাবে, নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকার চেষ্টা করে, অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না, অর্থাৎ কে আসছে না কে যাচ্ছে সে সম্পর্কে তার অত খেয়াল খুশি থাকে না। খুব অল্প বয়সী শিশুদের সমাজ সচেতনতা একেবারেই তো থাকেই না বা থাকে না। দুটি শিশু নিজেদের মধ্যে কথা বললেও নিজেদের প্রসঙ্গে কথা বলে না, অন্য কিছু নিয়ে কথা বলে। এই স্তরের শেষে তারা কি করে না, এই স্তরের শেষে এসে শিশুরা অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে শুরু করে। অর্থাৎ প্রথম যে স্তরে যখন প্রথম দিকে থাকছে সেন্সরি মোটর স্টেজে বা সংবেদনচালক স্তরে, তখন তারা এইসব কিছু বুঝতে পারে না। যখন আস্তে আস্তে সে 2 থেকে 7 বছরের যে বয়সের সময়সীমার স্তরে পৌঁছাচ্ছে, সেখানে সে সমস্ত কিছু বুঝতে পারে, অর্থাৎ মূর্ত সক্রিয়তা স্তরে যখন আসছে আস্তে আস্তে সব বুঝতে পারছে। এরপর নেক্সট বৈশিষ্ট্য কী রয়েছে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদনচালক স্তরে, সেটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্টস পারমানেন্স, এগুলো পড়ে। তো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো কোনো বোধ থাকে না। এই প্রশ্নগুলো এইভাবে আসে যে অবজেক্ট পারমানেন্স বা বস্তুর স্থায়িত্ব বা আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজম, এটা কোন স্তরে পেঁয়াজের বিকাশে দেখা যায় না, বলবে সেটা হচ্ছে সংবেদনচালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। কি বলছে এখানে অবজেক্ট পারমানেন্সটাতে না, কোনো বন্ধু বা ব্যক্তিকে শিশুদের নিকট থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে তার মনে করে বস্তু বা ব্যক্তি আর নেই, অর্থাৎ সে নিজের জগতে থাকে, সে বুঝতে চায় না বা পারেই না, চায় না কি পারেই না যে কোনো বস্তু এখানে ছিল কি ছিল না, বা তার কাছ থেকে কোনো কিছু নেওয়া হলো কি নেওয়া হলো না। অর্থাৎ প্রথম দিকে এই বিষয়কে পেঁয়াজে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে যে সচেতনতা বা চেতনা, সেই চেতনার অভাব বলেছেন। এই স্তরের শিশুরা কি করে বস্তুর আকৃতি, আকার, বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে বস্তুর সম্পর্কে পার্থক্য নির্ণয় করতে পারে। অর্থাৎ কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত আলাদা আলাদা দেওয়া হলে বা রং আলাদা দেওয়া হলে বা আকৃতি আলাদা, আকার আলাদা দেওয়া হলে তারা বুঝতে পারে, কিন্তু কল্পনা পারে কি না, এই স্তরে এসে পারে না। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা যখন ফর্মাল অপারেশন স্টেজের দিকে উন্নীত হতে থাকে, তখন তারা কল্পনা যুক্তি সহকারে বোঝাতেও পারে এবং বুঝতে পারে। বুদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুরা তাকে ব্যবহার করে। এই স্তরের শিশু নিয়মের সঙ্গে পরিচিত হয়, তারা কার্যকারণ বুঝতে শেখে, কিন্তু কি করে, কিন্তু এই স্তরের সময় ও দূরত্বের জ্ঞান কিন্তু তাদের মধ্যে হয় না, অর্থাৎ সময় দূরত্বের জ্ঞান থাকে না। পিঁয়াজে এবং ইনহেল্ডার এই স্তরটিকে আবার 3 ভাগে ভাগ করেছেন। শুরু হয়েছে প্রতিবর্ধক ক্রিয়া থেকে, অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন থেকে, যেমন চোষা এবং ধরা, এবং শেষ হয়েছে চারপাশের জগৎ সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন এবং ভাষার মধ্য দিয়ে। ওকে, তাহলে এই যে আমরা পড়লাম সংবেদনচালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, এর তো কিছু শিক্ষাগত তাৎপর্য রয়েছে, বা এগুলো আমরা যে টিচার হিসাবে যখন আমরা পাঠদান করাবো বিদ্যালয়ে, তখন কীভাবে এগুলো বুঝতে হবে বা কীভাবে এটা অ্যাপ্লাই করবো সেটা তো জানা দরকার। তো তার জন্য এর শিক্ষাগত তাৎপর্য আমরা জানবো এরপর। তো দেখো শিক্ষাগত তাৎপর্য কি না, শিশুদের নিকট বিভিন্ন যে আকার, আকৃতি ও খেলনার বস্তু দিতে হবে, যাতে বস্তুর আকার, আকৃতি, বর্ণ সম্পর্কে তাদের জ্ঞান হয়। অর্থাৎ একজন টিচারের এগুলো দায়িত্ব এই স্তরের শিশুদের পাঠদান করানোর সময়। নানা রকমের
খেলনার বস্তু তাদের সরবরাহ করতে হবে, যাতে একদিকে যেমন তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের সুযোগ ঘটে, অন্যদিকে তেমনি শক্ত, নরম, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, স্থবির, গতিশীল বস্তু সম্পর্কে জ্ঞান জন্মায়। অর্থাৎ তারা যেমন দেখবে, স্পর্শ করবে, এবং স্পর্শ করার সাথে সাথে তারা বিভিন্ন বিষয়গুলো বুঝতে পারবে, কোনটা শক্ত, কোনটা নরম, কোনটা ত্রিভুজ, কোনটা চতুর্ভুজ, কোনটা বৃত্ত, কোনটা গতিশীল, কোনটা স্থির, এগুলো জানবে এবং জ্ঞানটা আহরণ করতে শিখবে। শিশুর ক্ষমতা অনুযায়ী প্রজ্ঞামূলক বিকাশ ঘটাতে গেলে পারিপার্শ্বিক বস্তুর সঙ্গে প্রতিক্রিয়া করাতে হবে। অর্থাৎ একজন শিশুকে যখন আমরা এই স্তরে পাঠদান করাবো, তখন তার বিদ্যালয় এবং তার চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে তাকে অবগত করাতে হবে, যাতে করে সে পরিচিত বস্তুগুলির উপর তার মনোযোগ বেশি যায় এবং এই প্রজ্ঞার বিকাশটা যাতে ভালোভাবে ঘটে। শিশু বস্তুকে স্পর্শ করবে, মুখে দেবে, সরিয়ে দেবে, কাছে টেনে নেবে, ধরবে, ছুঁড়বে, ওপর থেকে নিচে ফেলে দেবে, এই ধরনের আর নানা রকম প্রতিক্রিয়া করে থাকে এই স্তরে। এইভাবে সংবেদনচালনমূলক ক্রিয়ার দ্বারা শিশু শিখবে। বলকে ঠেলে দিলে গড়ায়, চতুর্ভুজ আকারে কোনো জিনিস ওপর থেকে ফেলে দিলে বিশেষ শব্দ করে, এভাবে শিশুর প্রকাশ বিকাশ ঘটতে শুরু করে এই সংবেদনচালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজে। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা 2 নম্বর স্তরটা, সেটা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। তো কেমন লাগছে সকলকে বলবো, যারা দেখছো এতক্ষণ পর্যন্ত অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সাথে সাথে বলবো এই ধরনের ক্লাস পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য দুটো বিষয়ের উপর তোমাদের গুরুত্ব দেবে। একটা হচ্ছে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা, এবং ডেসক্রিপশন বক্সে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, সেখানে যুক্ত হওয়া। সেখানে পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, এবং এইভাবে তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসের সাথে সাথে আমি এমসিকিউ ক্লাসও দিব। যেমনভাবে তোমাদের বিকাশের যে বিকাশ, বৃদ্ধি এবং পরিণমনের যে চ্যাপ্টারটা, সেটা 3টে পার্টে শেষ করার পর যেমন প্রশ্ন উত্তর দিয়েছি, ঠিক একইভাবে এখানেও দেব। তো প্রাক সক্রিয় স্তর, যেটা প্রি অপারেশনাল স্টেজ, এর সময়সীমা কত না আমরা আগেই জেনেছি। এই স্তরের সময়কাল 2 বছর থেকে 7 বছর বয়স। প্রাক সক্রিয় স্তরের সম্পর্কে অনুধাবন করতে হলে সক্রিয়তা সম্পর্কে জানা প্রয়োজন। অর্থাৎ অ্যাক্টিভনেস বা সক্রিয়তার কী জিনিস। পেঁয়াজের মধ্যে সক্রিয়তা হলো জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া করা। অর্থাৎ কোনো যে জ্ঞান অর্জন করবে তার কি, তার মানসিক জ্ঞান যে অর্জন, তার জন্য মানসিক ক্রিয়া তাকে করতে হবে। অর্থাৎ সক্রিয়তা থাকার জন্য তাকে জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া করা। কোনো বস্তু সম্পর্কে জানতে তার প্রতি সক্রিয় হওয়া প্রয়োজন। কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝা, পরিমাপ করা, সরিয়ে নেওয়া, পুনরায় ফিরিয়ে নেওয়া প্রভৃতিকে পেঁয়াজে মানসিক প্রক্রিয়া হিসেবে চিন্তা করেছেন। এবং এখানে প্রশ্ন পড়ে যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা, সাদৃশ্য বৈসাদৃশ্য, পরিমাপ, সরিয়ে নেওয়া, এগুলো কোন স্তরে দেখা যায় না প্রাক সক্রিয়তার স্তরে এগুলো বৈশিষ্ট্য দেখা যায়। প্রাক সক্রিয় স্তরে শিশু সংকেত ব্যবহার করে, যেমন ভাষার ব্যবহার। এটা কিন্তু মনে রাখবে, কারণ সময়টা কত, 2 বছর থেকে 7 বছর। সে তো ভাষা বলতে শিখে গেছে, সেখানে সে কোনো কিছু সংকেত ব্যবহার করার জন্য ভাষার ব্যবহার করে থাকে, কিন্তু মানসিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে না। কোনো কিছু সরিয়ে নিয়ে গিয়ে আবার তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ বিপরীতমুখী সে প্রতিক্রিয়া করতে পারে কি না। প্রশ্ন পড়ে যে একটা শিশু বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে পারে না কোন স্তর পর্যন্ত, না বলবে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর। তারপর কি বলছে না, প্রাক সক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে আরও কিছু তথ্য উল্লেখ করা যায়। এই স্তরের শিশুরা কি করে না, এই স্তরের শিশুরা তাদের জগৎ ছাড়াও বাইরের জগতে অস্তিত্ব বুঝতে পারে। অর্থাৎ এতক্ষণ আমরা জানছিলাম কি, যা ইগোসেন্ট্রিজম, অর্থাৎ সে আত্মকেন্দ্রিকতার বোধে থাকে, অর্থাৎ নিজের জগতে ব্যস্ত থাকে। কিন্তু যখনই প্রি অপারেশনাল স্টেজে পৌঁছাচ্ছে, যেখানে বয়সের সময়সীমা 2 বছর থেকে 7 বছর, তখন সে আস্তে আস্তে বাইরের জগৎ সম্পর্কেও বুঝতে পারে। শিশুদের ক্ষমতা এবং জ্ঞানের সীমাবদ্ধতা বিবেচনা করে এই স্তরের 4টি বৈশিষ্ট্য নির্দিষ্ট করা যায়, যেটা হচ্ছে একটা কি, বাস্তববাদ বা রিয়েলিজম, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, কৃত্রিমতা বা আর্টিফিশিয়াল, এবং অবযুক্তিপূর্ণ বিচার। কি বললাম 4 নম্বরটা, অবযুক্তিপূর্ণ বিচার। ওকে, তো এখানে দেখো কি কি বলেছে না, সজীব এবং সচেতন বলে মনে করে বড়দের নিকট সেগুলি জড়বস্তু হয়। অর্থাৎ এটাতে প্রথমত কি বলেছিলাম, প্রথমে যেটা আচ্ছা এখান থেকে হবে, ভুল হয়ে গেছে, এখান থেকে হবে, সেটা হচ্ছে কি বাস্তববাদটা, অর্থাৎ রিয়েলিজমটা আমরা জানবো। ঠিক আছে, তো দেখো বাস্তববাদটা কী জিনিস না, শিশুরা ধীরে ধীরে প্রকৃত জগতের অস্তিত্ব স্বীকার করে। ঠিক আছে, যে বাইরের জগৎ আছে, বহির্জগৎ অন্তর্জগৎ সম্পর্কে তাদের জ্ঞান হয়। পেঁয়াজে বলেন শিশুদের প্রথম বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না।
প্রিয়পাশন স্টেজেও কিন্তু থাকে না, কিন্তু যখন সে পরে প্রায় 7 বছর বয়সে পৌঁছাপৌঁছির দোরগোড়ায় থাকে তখন এই বিভ্রান্তি দূর হয় এবং সে বাইরের জগৎ সম্পর্কে বুঝতে পারে। নেক্সট তারপর রয়েছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। সর্বপ্রাণবাদ হলো সব বস্তুকেই তারা কী বলে, সজীব মনে করে। সর্বপ্রাণ মানে কি, সবে প্রাণ রয়েছে। শিশুদের এই বৈশিষ্ট্যটি দেখা যায়, তারা এমন অনেক বস্তুকে সজীব বলে এবং সচেতন বলে মনে করেন যেগুলো বড়দের নিকটে কি জড় বস্তু। যেমন কি রয়েছে দেখো, পেঁয়াজি মনে করেন পরে শিশু তার চিন্তার সঙ্গে অন্যদের চিন্তার তুলনা করার মধ্য দিয়ে সর্বপ্রাণবাদের অসারতা বুঝতে পারে। পেঁয়াজি সর্বপ্রাণবাদের 4টি স্তরে উল্লেখ করেছেন। এগুলি হল কি, যেমন বলেছে প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন, কেবল চলনক্ষম বস্তু সজীব, যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষম তারাই সজীব, এবং সচেতনতা কেবল জীবজগতে সীমাবদ্ধ। অর্থাৎ এই 4টা বিষয়ের মধ্যে দেখো অনেক কিছু লুকিয়ে রয়েছে। যেমন প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন, প্রথমত শিশু মনে করছে, তারপরে যখন দেখছে যে চলতে পারছে তখন বলছে কি চলনক্ষম বস্তু সজীব, তারপর দেখছে কি যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষম অর্থাৎ যারা নিজেরা চলতে পারছে তারা সজীব। অর্থাৎ তুমি একটা চেয়ার ঠেলে দিচ্ছ, তখন শিশুর কী ভাবছে চেয়ারটা চলনক্ষম, তাহলে এটা সজীব। কিন্তু পরে যখন দেখছে যে না চেয়ারটা স্থির আছে, কেউ ঠেলে দিচ্ছে, তখন সে সজীব হচ্ছে। তখন সে বুঝতে পারছে যে না, একটা কুকুর বা একটা বেড়াল সে নিজের থেকে দৌড়াদৌড়ি করছে, তাহলে এটা তো সজীব, কারণ এ তো নিজের থেকে চলাফেরা করছে বা চলনক্ষম, তাহলে সজীব হলো। এবার কি, সচেতনতা কেবল জীবজগতে সীমাবদ্ধ, অর্থাৎ সে সচেতনতা সম্পর্কেও বুঝতে পারছে। ওকে, নেক্সট আসছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। শিশুরা মনে করে সব কিছুরই মানুষের সৃষ্টি, অর্থাৎ প্রথম প্রথম শিশু এই স্তরে কী মনে করে যে মানুষের সব কিছুটা সৃষ্টি করেছে, একে তিনি কৃত্রিমতাবাদ বলে মনে করেছেন। এর উদাহরণ দিতে গিয়ে পেঁয়াজ বলেছেন যে তার এই পরীক্ষিত অনেক শিশুকে যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কেমন করে বলো তো চাঁদের সৃষ্টি, তখন অনেকে উত্তর দিয়েছিল কি, যখন থেকে আমরা বেঁচে আছি। কারণ শিশু কি জানে, যে একটা শিশু এই স্তরে এসে বুঝতে পারে যে মানুষই সব সৃষ্টি করে, তাহলে মানুষ বেঁচে আছে যতদিন তবেই তাহলে মানুষই সৃষ্টি করেছে। অনেকে উত্তর দিয়েছিলেন যখন থেকে আমরা বেঁচে আছি। তাহলে শিশুর মধ্যে যতই আত্মকেন্দ্রিকতা হ্রাস পেতে থাকে, অর্থাৎ সে নিজের জগতের মধ্যে না থেকে যখন বাইরের জগতে বুঝতে পারে, তখন ততটাই সে বাস্তববাদী হতে থাকে এবং তার প্রজ্ঞার সংগঠনের বাস্তবতা বিশেষ ভূমিকা নেয়। একদম গল্পের ছলে যদি তোমরা বোঝার চেষ্টা করো, তো এখান থেকে যতগুলো প্রশ্ন আসবে বা টেটের বা টিচিং রিলেটেড এক্সামে এই মানে পেঁয়াজের তত্ত্ব থেকে যদি প্রশ্ন আসে, তো আমি একদম সিওরিটি দিয়ে বলছি যে পড়ানোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, মানে আসবে না। শুধুমাত্র ক্লাসগুলো ভালো করে দেখো। এই স্তরের শেষের দিকে কৃত্রিমতাবাদ কিছুটা অংশ বাস্তব এবং কিছু অংশ কৃত্রিম হয়ে থাকে। যেমন কি বলছে, আর চাঁদের উৎস সম্পর্কে যখন তাদের বক্তব্য, তখন চাঁদ বলছে কি মেঘ থেকে আসে, আর মেঘ আসে উঁচু পাহাড় থেকে। 7 বৎসর বয়সে যখন শিশুরা বুঝতে পারে যে চাঁদের উৎসের ক্ষেত্রে মানুষের কোনো আর ভূমিকা নেই, অর্থাৎ আস্তে আস্তে সে নিজের জগৎ ছেড়ে বাস্তব জগতে বা বহির্জগৎ সম্পর্কে সে বুঝতে পারে যে এই যে চাঁদ, মেঘ, ঝড়, বৃষ্টি, এখানে মানুষের ভূমিকা নেই, এগুলো কিন্তু প্রকৃতির দান বা প্রকৃতিগতভাবে সৃষ্টি হচ্ছে। নেক্সট তারপরে কী রয়েছে, অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রানজেক্টিভ রিজনিং। ওকে, তো এই অবযুক্তিপূর্ণ বিচার আরোহী বা অবরোহী কোনোটি নয়। এই আরোহী অবরোহী সম্বন্ধে আমরা জানবো, এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এক এক করে জানবো। যেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। এখানে বিচারকরণ একটি থেকে অন্যটি হয় যা অযৌক্তিক, অর্থাৎ যেমন সূর্য পড়ে যায় না কারণ এটি উত্তপ্ত, সূর্য থেমে আছে কারণ এটি হলুদ, এই ধরনের তারা বিচার দিতে মানে পারে। অর্থাৎ যেখানে বোঝা যায় কি অবযুক্তিপূর্ণ তাদের বিচার, অর্থাৎ যার মধ্যে সেরকম কোনো যুক্তি নেই, অর্থাৎ একটা রিজনিং টার্ম হিসেবে কল্পনা করি। নেক্সট, এবারে প্রাক সক্রিয় স্তরে কিছু সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ লিমিটেশন রয়েছে অফ প্রি অপারেশন স্টেজ। দেখো কী রয়েছে লিমিটেশনগুলো, এক এক করে আমরা জানবো। তো পেঁয়াজে প্রাক সক্রিয় স্তরে কয়েকটি সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। যেমন শিশুরা কোনো বস্তু বা বিষয়কে আংশিকভাবে বিচার করে সামগ্রিকভাবে নয়, বস্তুর বিভিন্ন অংশের মধ্যে সীমাবদ্ধতা সে বিচার করে না, অর্থাৎ যে সীমাবদ্ধতা সেটা সে বিচার করতে পারে না, আংশিকভাবে সে বিচার করে, সমগ্র দিক থেকে নয়। বিতে কী বলেছে, আত্মকেন্দ্রিকতা, সংবেদনমূলক এবং প্রাক সক্রিয়তা উভয় স্তরে কিন্তু বৈশিষ্ট্য। আত্মকেন্দ্রিকতা কিন্তু দুটোতে দেখা যায়। প্রাক সক্রিয়তা স্তরে শিশুরা বস্তুকে নিজের মতো করে দেখে, অন্যদের মতামত বিচার করে না। তারপরে কি বলছে, কোনো প্রক্রিয়ার বিপরীতটা তারা বুঝতে পারে না। আমরা আগেই জেনেছি যে বিপরীতমুখী প্রতিক্রিয়া তারা করতে পারে না, এই কথায় এই প্রি অপারেশন স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তরে। তারা হয়তো শিখেছে যে 2 + 2 = 4 হয়, কিন্তু 4 থেকে যে 2 বিয়োগ করলে 2, সেটা তারা বুঝতে পারে না। দেখো এরপরে জানবো প্রাক সক্রিয় স্তরে কিছু শিক্ষাগত তাৎপর্য, অর্থাৎ এখানেও কিন্তু শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত সেটা আমরা জানবো।
তো দেখো কি বলেছে যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার্থীরা যাতে বস্তুকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে শিক্ষক সর্বদা উদ্যোগী হবেন এবং যত বেশি সম্ভব শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সচেষ্ট হবেন। অর্থাৎ একজন শিক্ষক ঠিক এই স্তরে যেমনভাবে তাদেরকে পাঠ দেওয়া সম্ভব ঠিক এই মনস্তত্ত্ব পদ্ধতিতে তাদেরকে পাঠদান করাতে হবে। এই স্তরের শিক্ষার্থীরা যে সমস্ত বিষয় পছন্দ করে এবং যেগুলি দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে সেগুলো নিচে আলোচনা করা হলো এবং এইভাবেই তারা শেখার চেষ্টা করে। যেমন 1 নম্বর রয়েছে বিলম্বিত অনুকরণ, যেটা বলে ডিলেড ইমিটেশন। অর্থাৎ প্রাক স্বীকৃত স্তরের শিক্ষার্থীরা পূর্বে প্রত্যক্ষ করা কোনো কাজকে অনুকরণ করতে পারে। অর্থাৎ আমরা জানি কি যে শিশু সবসময় অনুকরণ প্রিয়, যেমন কোনো চিড়িয়াখানায় দেখা কোনো জন্তুর আচরণ নকল করতে পারা, এইগুলো হচ্ছে বিলম্বিত অনুকরণ। একে বলে কি বিলম্বিত অনুকরণ। এবার হচ্ছে রূপক অভিনয় বা মেন্টাল অ্যাক্টিং। যেমন শিশুরা কী করে, অনেক সময় ঘুমিয়ে পড়ার ভান করা বা নিজেদের অন্য কিছু ভাবতে ভালোবাসে, এগুলো হচ্ছে কি রূপক অভিনয়। অর্থাৎ অন্যের রূপে সে সাজতে বা দেখাতে বা পরিচয় দিতে সে ভালোবাসে। নিচে তারপর 3 নম্বর হচ্ছে অঙ্কন বা ড্রয়িং। এই বয়সে শিশুরা তাদের কল্পনাগুলিকে কী করে অঙ্কনের মধ্যে দিয়ে রূপ দিতে ভালোবাসে। অর্থাৎ কোনো কিছু সে কল্পনা করছে, তো সেটা কি আমরা বড় হয়েছি এখন আমরা কী করি, কোনো বিষয় আমরা বলে প্রকাশ করি বা কল্পনা বিষয়টা আমরা বলে প্রকাশ করার চেষ্টা করি যে এইভাবে স্বপ্ন দেখলাম, এই করব, এই চাকরি করব, এই শিক্ষাদান দেবো, এই পাঠদান করবো, এগুলো। কিন্তু এই বয়সে শিশুরা কী করে সব বিষয়গুলোতেই সে কল্পনাটা অঙ্কনের দ্বারা রূপ দেওয়ার চেষ্টা করে। অঙ্কনের মধ্য দিয়ে তাদের যে চিন্তা আছে চিন্তার মাত্রার পরিচয় পাওয়া যায়। তাদের অঙ্কন প্রসঙ্গে কথাবার্তা বলতে উৎসাহ দিতে হবে। নেক্সট তারপরে হচ্ছে 4 নম্বরে মানসিক প্রতিকল্প অর্থাৎ মেন্টাল ইমেজ। এই স্তরে শিশুরা মানসিক প্রতিকল্প গঠন করতে পারে, বিষয়বস্তুসমূহ প্রকাশ করতে পারে, কিন্তু বস্তু বা ঘটনাসমূহকে পরিবর্তন বা অনুমান করতে পারে না। অর্থাৎ একটা মানসিক রূপ দিতে পারে কিন্তু বিষয়বস্তু প্রকাশ করতে সে পারে, কিন্তু বস্তু বা ঘটনা পরিবর্তন বা অনুমান করতে পারে না। নেক্সট তারপর হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, এটা 5 নম্বর হবে। তোমরা একটু এটা চেঞ্জ করে নেবে, এটা 5 নম্বর হবে। অর্থাৎ এই স্তরে শিশুরা চিন্তার বাহন হিসেবে ভাষা ব্যবহার করে। আমরা জেনেছি যে ভাষা বা সংকেত ব্যবহার করে। শিক্ষক বা অভিভাবক সেই জন্য কী করবে, এমন পরিবেশ রচনা করবেন যেখানে শিশুরা প্রাপ্তবয়স্কদের সঙ্গে কথা বলার সুযোগ পায়, মিথস্ক্রিয়া করতে পারে। পরিশেষে বলা যায় যে যেসব শিক্ষক এই সব শিশু শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্বে থাকবেন তারা শিশুর প্রজ্ঞা বিকাশের জন্য এই ব্যবস্থাগুলো অবশ্যই অবলম্বন করতে পারে। যেমন সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি থেকে ছবি কেটে নিয়ে ছবি সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা, ছবিতে কী দেখতে পাচ্ছ কী না দেখতে পাচ্ছ, এভাবে তাদের প্রজ্ঞার বিকাশ হবে। বা কতগুলি গোলাকার বস্তু নিয়ে, যেমন কোনো মুদ্রা বা পয়সা বা মার্বেল নিয়ে তাদের বৃত্তাকারে সাজিয়ে পরে স্বররেখার বিন্যাস করে জিজ্ঞাসা করা যায় যে কোনটি দেখতে বৃহৎ, কেউ কেউ বলবে স্বররেখাটি বৃহৎ, কেউ বলবে ইতস্তত করবে, আবার কেউ খুব কম বলবে দুটোই সমান। এভাবে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সক্রিয়তা দ্বারা এই স্তরের শিক্ষার্থীদের প্রজ্ঞা বিকাশে সাহায্য করা যায়। নেক্সট আসছে 3 নম্বর সক্রিয়তার স্তর বা অপারেশনাল স্টেজ, যার সময়সীমা আমরা জানি কি 7 থেকে 11 বছর। এই স্তরে শিক্ষার্থীদের কী করে চিন্তাধারার সঙ্গে প্রাক সক্রিয়তা স্তরমূলক যে চিন্তাধারার বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ তারা আস্তে আস্তে কি ম্যাচুরিটিটা বাড়ছে, তাদের বয়সটা বাড়ছে, বিকাশ সবগুলোই ঘটছে, আস্তে আস্তে তারা একটা অন্য স্তরে উপনীত হতে যাচ্ছে। প্রাক সক্রিয়তা স্তরে মানসিক সক্রিয়তায় যে সীমাবদ্ধতা ছিল সেটা স্তরে এসে তার কী হয়, দূর হয়ে যায়, অর্থাৎ স্তরে আর থাকে না। মানসিক যে সক্রিয়তা স্তরে পরিলক্ষিত হয়, এই স্তরে শিক্ষার্থীরা যেমন বিপরীত চিন্তার ক্ষমতা রাখে। অর্থাৎ প্রশ্ন পড়ে যে কোন স্তরে এসে শিশু বা পেঁয়াজের মতে পেঁয়াজের কোন স্তরে শিশু বিপরীত চিন্তার ক্ষমতা রাখতে পারে, সেটা হচ্ছে কি কি অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর, যেখানে বস্তু সকলের শ্রেণীবিন্যাস করতে সক্ষম হয়। তবে এই স্তরের শিক্ষার্থীদেরও প্রজ্ঞা সম্পর্কিত সীমাবদ্ধতা আছে, যেমন তারা মূর্ত বস্তু বা ঘটনার প্রেক্ষিতেই কিন্তু মানসিক সক্রিয় হতে পারে, বিমূর্ত চিন্তা বা ঘটনার উপর পারে না। যেমন ক, খ, গ বিভিন্ন মাপে যদি 3টি কাঠের টুকরো যদি তাদের দেখানো হয়, তারা বলতে পারবে ক টুকরোটি খ এর থেকে বড়, খ টুকরোটি গ এর থেকে বড়। অতএব ক টুকরোটি সব থেকে বড়, তাদের কিন্তু এই ধারণাটা তাদের যদি থাকে। কিন্তু যদি বলা হয় যে র্যাম শ্যামের থেকে বড় বা শ্যাম যদুর থেকে বড়, তাহলে সব থেকে বড় কে, তাহলে কিন্তু তারা বলতে পারবে না, কারণ তারা ওইগুলো দেখেই বুঝতে পেরেছে বা কাঠের টুকরোগুলো আমরা দেখিয়েছি বলেই তারা বুঝতে পারছে, অর্থাৎ মূর্ত বিষয়টা তারা জানে। কিন্তু যদি রাম শ্যাম নাম যদি দেওয়া হয় বা তাদেরকে যদি কল্পনা করতে বলে, ধরো রাম বড়, শ্যাম তার থেকে ছোট, আর যদু তার থেকে ছোট, তাহলে সব থেকে বড় কে বা মাঝারি কে, তাহলে তারা বলতে পারবে
না, অর্থাৎ তারা কল্পনা করতে পারে না। কিন্তু শেষের দিকে এসে কী দেখা যায় দেখো, এবার আসছে সমতা এবং অভেদের যুক্তি। এই যুক্তিগুলো আমাদের এক এক করে জানতে হবে। সরি ফর দ্যাট, এখানে দেখো কী রয়েছে। আচ্ছা, এখানে কিছুগুলো বিষয় আমরা এড়িয়ে গেলাম, ঠিক তো? 10 নম্বরে ছিল সক্রিয় স্তর, ঠিক আছে, 11 পেজ, ওকে সরি। এখানে দেখো তারপর কী রয়েছে, সক্রিয় স্তরে কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, যেমন সংরক্ষণ বা কনজারভেশন। যেমন আগেরটাতে রূপক অভিনয় এগুলো জেনেছিলাম, এখানে আসছে কি আগেরটা সাদৃশ্যকরণ বৈসাদৃশ্যকরণ জানলাম, এখানে সংরক্ষণ অর্থাৎ কনজারভেশন। কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলেও মূল বস্তুরই কোনো পরিবর্তন হয় না, এই বোধকে সংরক্ষণ বলা হয়। এই প্রসঙ্গে পেঁয়াজের একটি পরীক্ষার কথা উল্লেখ করা যায়। যেমন কি বলেছিলেন না, তিনি দুটি একই রকম পাত্রে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত জল ঢেলে রাখলেন। এখন একটি পাত্রে জলকে অন্য একটি অপেক্ষাকৃত লম্বা অথচ সরু পাত্রে ঢালা হলো। স্বাভাবিকভাবে তৃতীয় পাত্রটি বলবে যে জলের উচ্চতা অধিক হবে। তখন একটি 7 বছরের শিশু বলতে পারে যে তৃতীয় পাত্রটিতে একই পরিমাণ জল আছে, কারণ সমপরিমাণ জলের ধারণটি এখানে সুরক্ষিত হলো। এটা শিশুর পক্ষে বলা সম্ভব হলো, কারণ সে মানসিকভাবে তৃতীয় পাত্রকে আগের পাত্রে নিয়ে এসে ধারণাকে কী করেছে, যুক্তিকার্য করে তোলে। কিন্তু পেঁয়াজে পরীক্ষা করে দেখেছেন যে 6 থেকে 7 বছরের শিশুরা তরলের তল বা বস্তুর দৈর্ঘ্য ক্ষেত্রে কম বেশি বুঝতে পারে। 9-10 বছরের শিশুরা ওজনের তারতম্য এবং 11-12 বছর বয়সের শিশুরা আয়তন সম্পর্কে ধারণা সংরক্ষণ করতে পারে। পেঁয়াজের মত অনুযায়ী সংরক্ষণের জন্য শিশুরা 3টি যুক্তি ব্যবহার করে। কি কি 3টি যুক্তি না, দেখো কি রয়েছে। একটা হচ্ছে সমতা বা অভেদের যুক্তি, যেখানে শিশুরা যুক্তি দেয় যে পূর্বে উল্লিখিত পরীক্ষায় অতিরিক্ত জল ঢালা হয়নি বা ফেলে দেওয়া হয়নি, কাজেই জলের পরিমাণ সমান ছিল। বিপদমুখিতার যুক্তি দিতে পারে, কারণ শিশুরা যুক্তি দেয় যে জল পূর্বের পাত্রে স্থানান্তরিত করলে বোঝা যাবে যে কী পরিমাণ জল আছে কিনা, অর্থাৎ পুনরায় তাকে ফিরিয়ে আনা, এটা বিপরীত চিন্তা করতে পারছে। আর কি পূরণের যুক্তি, যেমন শিশুদের তৃতীয় যুক্তি হলো পাত্রে জলের উচ্চতা বেশি, কারণ হলো পাত্রটি সরু। শিশুরা বোঝে যে জারটি সরু হয় উচ্চতা কিন্তু জলের বেড়ে গেছে। অর্থাৎ এই যে চিন্তাভাবনা বা মানসিক প্রতিক্রিয়া, সেগুলো তাদের আস্তে আস্তে কী হচ্ছে, যত উপরের স্তরে যাচ্ছে বা বয়সটা বাড়ছে তাদের মধ্যে এই পরিবর্তনগুলো ঘটছে এবং প্রজ্ঞার বিকাশ ঘটছে, স্কিমার পরিবর্তন ঘটছে, সাংগঠনিকরণ হচ্ছে, আত্মকেন্দ্রিকতা তাদের দূর হচ্ছে, তারা বহির্জগৎ সম্পর্কে বুঝতে পারছে, তারা কল্পনা করার যে ক্ষমতা সেটা তাদের বিকশিত হচ্ছে। নেক্সট তারপরে হচ্ছে কি ক্রমপর্যায় অর্থাৎ সিরিয়েশন, অর্থাৎ ক্রমপর্যায় হলো বস্তুর আকার বৃদ্ধি বা হ্রাসের প্রেক্ষিতে বিন্যাস করা। পূর্বেই বলা হয়েছে যে মূর্ত স্তরে শিশুরা ছোট বড় ব্লক সাজাতে পারে, তবে বিমূর্ত চিন্তা বা ধারণা ক্রমান্বয়ে অসমর্থ বা পারে না। এবার হচ্ছে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন। অধিক সংখ্যক বস্তুর মধ্যে কোনো বিষয়ের সাদৃশ্য বা সাধারণ গুণাবলীর প্রেক্ষিতে একত্রীকরণ করাকে শ্রেণীকরণ বলা হয়। অর্থাৎ যেমন পেঁয়াজে প্রাক সক্রিয় এবং মুক্ত সক্রিয় স্তরের ক্ষেত্রে শ্রেণীকরণের উপর একটি সুন্দর পরীক্ষা করেন। কি বলেছিলেন না, পেঁয়াজে উভয় স্তরে শিশুদের 20টি কাঠের টুকরো দেখালেন, যাদের মধ্যে 16টি সবুজ এবং 4টি সাদা ছিল। ঠিক আছে, শিশুদের যদি জিজ্ঞাসা করা হয় সেই সময় যে সবুজ টুকরো বেশি আছে না কাঠের টুকরো বেশি আছে, প্রাক সক্রিয় স্তরের শিশুরা সকলেই বলবে যে সবুজ টুকরো, কারণ সবুজ ছিল কি 16টা। কিন্তু তাদের এ ধারণাটা নেই যে কাঠের টুকরো মোট সবুজ এবং সাদা মিলে, সেটা কিন্তু তারা কল্পনা করতে পারছে না। প্রাক সক্রিয় স্তর কিন্তু যখন সেই মূর্ত সক্রিয় স্তরে পৌঁছাচ্ছে তখন সে কী দেখতে পাচ্ছে যে সঠিক উত্তর দিতে পেরেছিল, অর্থাৎ কাঠের টুকরো বেশি আছে। তখন তারা বুঝছে কি যে হ্যাঁ, এখানে সমস্ত কাঠের টুকরো কোথাও কিন্তু বলা রয়েছে, যেখানে মোট কাঠের টুকরো 20টি আর সবুজের টুকরো হচ্ছে 16টি। তাহলে প্রাক সক্রিয় স্তরে পারে না, কিন্তু যখন সে মূর্ত সক্রিয় স্তর বা অপারেশনাল স্টেজে যখন পৌঁছাচ্ছে বা 7 থেকে যে 11 বছর বয়সে যখন সে পৌঁছাচ্ছে শিশু, তখন এগুলো বলতে পারছে। নেক্সট আসছে সংখ্যার ধারণা বা নাম্বার কনসেপ্ট। সংখ্যা সম্পর্কে ধারণার অর্থ সংখ্যার সাহায্যে গাণিতিক প্রক্রিয়াকরণ নয়। 1, 2, 3 ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা। 1, 2 এর অর্থ শিশুর নিকট পরিষ্কার নয়, অর্থাৎ 1, 2 সে বলতে পারছে, কিন্তু 1 মানে যে একটা বল বা একটা পেন্সিল বা একটা কলম, 2 মানে কি 2টা বালক 2টা বালিকা, এইগুলো তারা আস্তে আস্তে কিন্তু বুঝতে পারে। অর্থাৎ একটি হলো যে কোনো কিছুর একক, সেটা তারা বোঝে। একইভাবে 2, 3 এর অর্থ বুঝতে পারে। মূর্ত সক্রিয় স্তরে সংরক্ষণ, ক্রম নির্ণয়, শ্রেণীকরণ, এই বিষয়গুলো তাদের মধ্যে কি আস্তে আস্তে বিকশিত হতে শুরু করে। ওকে, এভাবে তাদের সংখ্যার ধারণা সম্পর্কে তাদের জ্ঞান আহরণ হয়। এবং এইখানেই তিনি পেঁয়াজে বলেছিলেন প্রজ্ঞার সক্রিয়তা। এই প্রজ্ঞার সক্রিয় স্তরে শিশু উপনীত হলে তাদের চিন্তা ক্রমশ যুক্তিপূর্ণ হতে শুরু করে আস্তে আস্তে এবং বিমূর্ত রূপ নেয়। অর্থাৎ প্রাক মূর্ত সক্রিয় স্তরের শেষের দিকে এসে শিশু শিক্ষার্থীরা তারা যুক্তি দিতে পারে, তারা বিমূর্ত চিন্তা করতে পারে, ফর্মাল অপারেশন স্টেজের দিকে তারা অগ্রসর হয়, মনোযোগ গভীরতা পায়, স্মৃতি অধিক কার্যকরী হয় এবং যৌক্তিক সক্রিয় স্তরে উপনীত হওয়ার প্রস্তুতি দেখা দেয়।
তাহলে সক্রিয় স্তর যে আমরা পড়লাম যে যে মানে সংবেদন চলমান স্তর, প্রাক সক্রিয় স্তর, সক্রিয় স্তর, তাহলে এই সক্রিয় স্তরে কিছু শিক্ষাগত তাৎপর্য রয়েছে। তো দেখো মূর্ত প্রতিক্রিয়া বা সক্রিয়তা স্তরে বালকেরা মূর্ত পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং আত্মীকরণ ও সহজনের মাধ্যমে তাদের প্রজ্ঞা বিকশিত হচ্ছে, কিন্তু বিমূর্ত পরিবেশ ও চিন্তনের সঙ্গে প্রতিক্রিয়ায় তারা অক্ষম। তাই এই স্তরে শিক্ষার্থীদের প্রজ্ঞার বিকাশে সাহায্য করার জন্য মূর্ত এবং উপযুক্ত কাজের সঙ্গে তাদের যুক্ত করতে হবে। যেমন শ্রেণীকক্ষের সাধারণ উপকরণ, পেন, পেন্সিল, খাতা, রবার, স্কেল সংগ্রহ করে তাদের শ্রেণীকরণ করতে বলা হয়, জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ যেগুলো তারা ছোঁয়া স্পর্শ করার মধ্যে দিয়ে শিখছে সেই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করা। নেক্সট আসছে এবারে 4 নম্বর এবং শেষ স্তর পেঁয়াজে, সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয় স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। পেঁয়াজের মতে 12 থেকে 15 বছর থেকে যুক্তি এবং চিন্তনের শুরু হয়। এই স্তরে বালকেরা যথার্থ কার্যক্রম ব্যাখ্যা করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, তাদের এই ধরনের যে নিশ্চিত যে মনোভাব সেগুলো তাদের বিকশিত হতে শুরু করে। মূর্ত সক্রিয় স্তরের সঙ্গে তাদের কি যৌক্তিক সক্রিয় স্তরের পার্থক্য বোঝাবার জন্য পেঁয়াজে ও ইনহেন্ডার একটি বক্তব্যের কথা উল্লেখ করেছিলেন। কি না, মূর্ত সক্রিয় স্তরে অবস্থানরত যে বালকদের যদি বলা হয় যে কয়লাকে সাদা হিসেবে অনুমান করো, তারা বলবে কয়লা তো কি, কয়লা বলবে কি যে কয়লা দেবে কি, কয়লা অবশ্যই কালো, কারণ কয়লা তো সাদা নয়, কারণ বিমূর্ত চিন্তা করতে তারা পারে না। অপরদিকে যদি যৌক্তিক সক্রিয়তার স্তরের শিশুদেরকে যদি বলা হয় তখন তারা বলবে হ্যাঁ, যে অবাস্তবকে মেনে তারা বলবে যে হ্যাঁ কয়লা সাদা, অর্থাৎ কয়লা কীভাবে সাদা বলে অনুমান করা যায় তা তারা চিন্তা করতে পারবে। অর্থাৎ এখানেই কিন্তু মনে রাখতে হবে আমাদের কি, যে মূর্ত সক্রিয় স্তর এবং যৌক্তিক সক্রিয় স্তরের মধ্যে স্পষ্ট কোনো বিভেদ রেখা নেই। কোনো বালক বালিকা একই সময়ে মূর্ত সক্রিয় স্তর এবং যৌক্তিক সক্রিয় স্তরে অবস্থান করতে পারে, আবার যৌক্তিক স্তরের প্রাথমিক পর্যায়ে থাকতে পারে। তো অনেক বয়ঃসন্ধিক্ষণে বালকেরা মূর্ত সক্রিয় চিন্তনকে সংগঠিত করে এবং এর ব্যবহার করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার পরিস্থিতি যৌক্তিক চিন্তার দাবি করে বা বিজ্ঞান এবং দর্শন এই গণিত সম্পর্কে বুঝতে পারে। তো এই যৌক্তিক সক্রিয় স্তরে কিছু বৈশিষ্ট্য এবার আমরা জানবো। তো দেখো যৌক্তিক সক্রিয় স্তরে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই স্তরের শিশুরা সম্ভাবনা থেকে বাস্তবকে পৃথক করতে পারে, কোনো পরিস্থিতিতে বা সমস্যার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করার পর সমাধানের পথটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। এই সবই করে তারা কি যুক্তির ভিত্তিতে, মানসিক পর্যায়ের ভিত্তিতে। ওকে, আন্দাজে কিছু করে না, সংগঠিত চিন্তা প্রক্রিয়ার ব্যবহার এই স্তরের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট তারপরে দেখো কী রয়েছে, তারপরে দেখো রয়েছে সেটা হচ্ছে এই স্তরে অর্থাৎ বয়ঃসন্ধিক্ষণের বালক বালিকারা কী করে সমস্যা সমাধানের জন্য সকল উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজন মতো তথ্যের সমন্বয় করে সমস্যার সমাধান করার চেষ্টা করে। এক্ষেত্রে তারা নিম্নোক্তভাবে অগ্রসর হয়। যেমন প্রথমত সংগৃহীত তথ্যগুলিকে মূর্ত সক্রিয়তা স্তরে অর্জিত ক্ষমতার সাহায্যে তথ্যগুলিকে সংগঠিত করবে। দ্বিতীয়ভাবে কী করবে, মুক্ত সক্রিয় স্তর থেকে অর্জিত কৌশলের সাহায্যে তারা বক্তব্যকে ব্যক্ত করে। এবং তৃতীয়ত কী করবে, যত অধিক সম্ভব এই বক্তব্যগুলিকে তারা একত্রিত করে যাকে প্রকল্প বলা হয়। এইভাবে এই পেঁয়াজে কী বলা হয়, হাইপোথেটিক ও ডিডাকটিভ থিঙ্কিং বলেছেন। অর্থাৎ পেঁয়াজের যে প্রকল্প, যে মানে এই প্রকল্প করতে পারে বা এই যে একত্রিত করতে পারে বক্তব্যগুলোকে, সেটাকে তিনি হাইপোথেটিক ও ডিডাকটিভ থিঙ্কিং বলেছেন। চতুর্থ, তারা কী করে পরীক্ষা করে দেখে কোনগুলি যথার্থ। তো এই যে যৌক্তিক সক্রিয় স্তর, এখানেও কিছু শিক্ষাগত তাৎপর্য রয়েছে। তো দেখো এখানে কি শিখন এবং শিক্ষণের ক্ষেত্রে যৌক্তিক সক্রিয় স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। কি কারণ কি, এই পর্যায়ে অধিকাংশ শিক্ষার্থীরা তাদের নিজেদের বোধ সক্রিয়তা নিয়ে খুশি থাকে। শিক্ষককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে শিক্ষার্থীরা নিজেদের যে ক্ষমতা, যে সম্পর্কে সে মাত্রাতিরিক্ত আস্থা পোষণ না করে। অর্থাৎ এখানে একজন শিক্ষক মহাশয়কে বা শিক্ষিকা মহাশয়কে বিষয়গুলো মনে রাখতে হবে যে তারাও তাদের যুক্তি, যে তাদের চিন্তাভাবনা, তাদের যে মনোভাব, তারা সেই যুক্তি দিয়ে যাতে বোঝাতে পারে এবং তাদের যুক্তিটাকে যাতে তুলে ধরা হয় এবং তাদের যুক্তিটাকে যাতে গ্রাহ্য করা হয়। এভাবে তাদের মধ্যে শিক্ষার্থীদের যে বিকাশের মাত্রা সম্পর্কে অবহিত হওয়ার উদ্দেশ্যে লক্ষ্য রাখতে হবে। তারা কিভাবে তথ্য বিন্যাস করছে, কাজ করছে। শিক্ষার্থীদের যে কাজ সেটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু এমন কঠিন হবে না যাতে তারা কাজে হতাশা হয়, ব্যর্থ হয় এবং হতাশায় ভোগে। শিক্ষার্থীদের কাজের প্রতি লক্ষ্য রাখবে এবং শিক্ষকের প্রতি কিন্তু এই বিষয়টা নয়। এর ফলে শিক্ষক তাদের পরিচালনা করতে সময় পাবেন। যৌক্তিক সক্রিয়তা স্তরে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষক বিশেষভাবে লক্ষ্য রাখবেন, যেমন শিক্ষার্থীরা বাস্তব এবং সম্ভাবনার মধ্যে পার্থক্য করতে পারছে কি না, বা তারা কি সমালোচিত হয়েও মূর্ত চিন্তাকে বিমূর্ত চিন্তায় রূপ দিতে পারে কি না, এই বিষয়গুলো তারা জানবে। তো এই যে পেঁয়াজের তত্ত্ব, আমরা এগুলো 4টা স্তর, এই 4টা স্তর আমরা জানলাম। এই 4টা স্তর সম্পর্কে এই প্রশ্নগুলো কিন্তু আসে যে স্কিমা কী, তারপরে সাংগঠনিকরণ কী, আত্মীকরণ কী, সহযোজন কী, এই বিষয়গুলো জানবে।
এবং সাথে সাথে কি এই যে পেঁয়াজের যে তত্ত্বে সে 4টা তত্ত্বের বৈশিষ্ট্য, কোন স্তরে যে কোন সীমাটা রয়েছে, বয়সের কালটা কি, কি বৈশিষ্ট্য দেখা যায়, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তোমার কী কাজ হতে পারে এই স্তরে, সেই প্রশ্নগুলো কিন্তু আসে। এবারে একটা বিষয় রয়েছে যেটা আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজের যে নৈতিক বিকাশের যে তত্ত্ব, সেটাতেও তিনি 4টি পর্যায়ের কথা বলেছেন। একটা হচ্ছে অ্যানোমি, যেটা হচ্ছে 0 থেকে 5 বছর বয়স। এই বয়সে শিশুদের আচরণ নৈতিক মান অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না। নৈতিক আচরণের জন্য প্রধানত দায়ী হলো আনন্দ ও ব্যথা, অর্থাৎ এখানে নৈতিক কোনো জ্ঞান থাকে না তাদের মধ্যে, কিন্তু তারা আনন্দ ব্যথাটা তারা এখানে নৈতিক হিসাবে ব্যবহার করে। নেক্সট তারপরে রয়েছে হেটেরোনমি অথরিটি, অর্থাৎ যার সময়সীমাটা কত জানি আমরা, না 5 থেকে 9 বছর। এই স্তরে নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বাহ্যিক কর্তৃত্ব দ্বারা, অর্থাৎ বিশেষত প্রাপ্তবয়স্কে যদি শাস্তি পুরস্কার মাধ্যমে তাদের নৈতিকতা দেখা যায়। তারপর 3 নম্বর কি হেটেরোনমি রেসিপ্রোসিটি, অর্থাৎ কি 9 থেকে 13 বছর যার বয়সীমা। এই স্তরের নৈতিক আচরণ দলের, অর্থাৎ যে দলে বালক একাত্মবোধ করে সম্মতির দ্বারা নির্ধারিত হয় সেই সব দলে সে তার নৈতিকতাটা দেখায়। এবং শেষে হচ্ছে অ্যাটোনমি, অর্থাৎ যার সময়সীমা 13 থেকে 18 বছর। এই স্তরে শিশুরা কী হবে, যুক্তি, ন্যায় বিচার এবং ব্যক্তিগণের মাধ্যমে বা মধ্যে পারস্পরিক সহযোগিতায় নৈতিক আচরণের জন্য সম্পূর্ণভাবে দায়ী হয়। তো এই ছিল তোমাদের আজকে প্রজ্ঞামূলক বিকাশ পেঁয়াজের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাও, এবং ক্লাসগুলো শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখো। সিডিবি প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, এবং সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করে থাকবে। সেখানে এই যে পড়ানো পার্টগুলো পড়াচ্ছি আমি ইউটিউব ক্লাসগুলো, সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই সেখানে ডেসক্রিপশন বক্স থেকে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলের বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। এবং এরপর WBSSC যে গ্যাজেট প্রকাশ হয়েছে সে অনুসারে যে জেনারেল পার্টগুলো সেগুলো আমি ক্লাস করাবো, বা জিকের পার্টগুলো ক্লাস করাবো। সাথে সাথে আপার প্রাইমারি জিকের যে পার্ট, SST বা সায়েন্স এবং ম্যাথসের যে চ্যাপ্টার, সেগুলোও কিন্তু এক এক করে করাবো। তাই চ্যানেলের পাশে থেকে নিয়ে অবশ্যই সহযোগিতা করো, এবং প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখো, অবশ্যই অনেক হেল্পফুল পাবে। ধন্যবাদ। জয় হিন্দ।